অ্যাডলফ হিটলার, জোসেফ স্টালিন, মাও জেডং, বেনিতো মুসোলিনি, পল পট, কিম জং ইল, কিম জং উন, ফিদেল কাস্ট্রো, হো চি মিন আর নিকিতা ক্রুশ্চেভ, এইগুলো পৃথিবীর বেশিরভাগ দেশের মানুষের মতে স্বীকৃত কিছু ডিক্টেটরের নাম। এই ডিক্টেটর নামক ল্যাটিন শব্দটার জন্ম অ্যানশিয়েন্ট রোমে। রোমান এম্পায়ারে কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশনে সাময়িক সময়ের জন্য কোনো একজনকে অ্যাবসোলুট পাওয়ার দেওয়া হতো যেন সেই ইমার্জেন্সিটা তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারে তারা। আর সেই অ্যাবসোলুট পাওয়ার পাওয়া মানুষটাই হচ্ছে ডিক্টেটর। বাট সময়ের সাথে এই ডিক্টেটর শব্দটার অনেক চেঞ্জ হয়েছে। অক্সফোর্ড ডিকশনারির মতে ডিক্টেটর ইজ এ রুলার হু হ্যাজ কমপ্লিট পাওয়ার ওভার এ কান্ট্রি, স্পেশালি ওয়ান হু হ্যাজ গেইনড ইট ইউজিং মিলিটারি ফোর্স। বাট এই যে সংজ্ঞাটা বললাম এটা আমার আগে বলা নামগুলোর ম্যাক্সিমামের সাথে মিললেও সবগুলোর সাথে কিন্তু মেলে না। অর্থাৎ শুধুমাত্র মিলিটারি পাওয়ার ইউজ করে না, সারা বিশ্বের অসংখ্য ডিক্টেটরদের মধ্যে এই অ্যাবসোলুট পাওয়ারে আসার বিভিন্ন আলাদা পন্থা দেখা যায়। বাট একজন রুলার ক্ষমতায় আসার পর তার বেশ কিছু কাজ এবং তার বৈশিষ্ট্যের উপরই ডিফাইন করে সে আসলে ডিক্টেটর কিনা। ফ্র্যাঙ্ক ডিকোটারের লেখা হাউ টু বি এ ডিক্টেটর বইয়ে 8 জন ডিক্টেটরের পুরো জীবনকে বিশাল অ্যানালাইসিস দিয়েছেন। তাদের প্রত্যেকের ক্ষমতায় আসার বা থাকার পথ ভিন্ন হলেও বেশ কিছু জায়গায় যে এদের সবার মধ্যে অদ্ভুত কিছু মিলও রয়েছে সেইটাই এই বইয়ে দেখা গিয়েছে। এই সমস্ত ওয়ার্ল্ড ফেমাস ডিক্টেটরদের মধ্যে বেশ কিছু কমন সাইকোপ্যাথিক টেন্ডেন্সিসও দেখা গিয়েছে, যেসবের বেসিসে রিসার্চ করতে যাওয়া সাইকোলজিস্টরাও একটা জিনিস নিয়ে দোটানায় থেকেছেন যে একজন ডিক্টেটর তৈরির পেছনে নেচার অর্থাৎ বাই বর্ন তিনি যে জিনিসগুলো পেয়েছেন সেইটা কতটুকু এফেক্ট করে, আর অন্যদিকে নার্চার অর্থাৎ সে কিভাবে বড় হয়েছেন সেইটাই কি মেজর ফ্যাক্টর কিনা। আজকের ভিডিওতে আমরা এই ফ্র্যাঙ্ক ডিকোটারের লেখা এই বই আর একজন ইকোনমিস্টের রিসার্চ করা পেপার হাউ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ডিল উইথ এ ডিক্টেটরশিপ এর আদলে একজন ডিক্টেটরের পূর্ণ ক্ষমতায় আসার কিছু জার্নি এবং তারপর তার কমন কিছু বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। ওকে, ফার্স্ট কনসার্ন, একজন ডিক্টেটর আসলে হয় কিভাবে। ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের রিসার্চ ফেলো এবং ভিইউ ইউনিভার্সিটি আমস্টারডামের প্রফেসর মার্ক ভ্যান মোট 7টা স্টেপের কথা বলেছেন একজন ডিক্টেটরের। নাম্বার 1, এক্সপ্যান্ড ইউর পাওয়ার বেস থ্রু নেপোটিজম অ্যান্ড করাপশন, অর্থাৎ দুর্নীতি আর স্বজনপ্রীতি দিয়ে নিজেদের পাওয়ার বেস শক্ত করো। মার্ক ভ্যানের মতে এই ট্যাকটিক্সটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির দেশগুলোই বেশি অ্যাডপ্ট করে। বাট তিনি এটা উল্লেখ করেন এই ট্যাকটিক্স ইউজ করে শর্ট টার্মের জন্য লাভবান হওয়া গেলেও লং টার্মে এটা রুলারেরই ক্ষতি করে। নাম্বার 2, ইনস্টিগেট a monopoly on the use of force to curb public protest, অর্থাৎ যে কোনো জনবিক্ষোভ দমন করার জন্য বল প্রয়োগের ওপর একচেটিয়া আধিপত্য। এই কাজ করতে দেখা গিয়েছে ইতিহাসে বেশ কিছু ডিক্টেটরদের, যেমন পাকিস্তানের পারভেজ মোশাররফ, কঙ্গোর মোবতু সেসে সেকো এবং উগান্ডার ইদি আমিনকে। তার প্রত্যেকেই মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে আসা মানুষ এবং তাদের বিরুদ্ধে যাওয়া যে কোনো জনবিক্ষোভকেই তারা এই মিলিটারি ইউজ করেই চরমভাবে সাপ্রেস করেছে। দেন নাম্বার 3, ক্যারি ফেভার বাই প্রোভাইডিং পাবলিক গুডস এফিসিয়েন্সি অ্যান্ড জেনারেসলি, অর্থাৎ যে কোনো একটা পাবলিক সেক্টরের উন্নতির জন্য চরমভাবে অন্য কোনো সেক্টরকে সাপ্রেস করা। লি কুয়ান ইউ বিশ্বের সব থেকে সেরা নেতাদের কাতারে নাম থাকলেও কাগজে কলমে তার কাজগুলো একজন ডিক্টেটরের বৈশিষ্ট্যই চিহ্নিত করে। তিনি 31 বছর ধরে সিঙ্গাপুরের প্রাইম মিনিস্টার ছিলেন আর তার দৃঢ় বিশ্বাস ছিল যে সাধারণ মানুষের হাতে ক্ষমতা দেওয়া উচিত না, কারণ তার মতে এটা তাদের দুর্নীতিগ্রস্ত করবে। তার মেজর গোল ছিল ইকোনমিক স্ট্যাবিলিটি, আর এইটার জন্য তিনি তার যে কোনো অপোজিশনকে দূর করতে রাজি ছিলেন। এমনকি কোনো ট্রায়াল ছাড়াই তার অপোজিশনের যেসব লিডাররা ছিল তাদেরকে সে সময় আটক করা হচ্ছিল এবং সামটাইমস হয়তো বা এক্সিকিউটও করা হচ্ছিল। অর্থাৎ পুরো দেশের সব সেক্টরের দায়িত্ব তিনি নিজের কাছে তুলে নিয়েছিলেন। আর এই জন্যই এই কাজগুলো কাগজে কলমে একজন ডিক্টেটরের হলেও আজকের দিনে সিঙ্গাপুরের দিকে আবার তাকালে কিন্তু তার দোষ হয়তো বা দেওয়া যাবে না। অর্থাৎ এই ক্ষেত্রে বলা যায় ডিক্টেটরশিপ সিঙ্গাপুরের জন্য একটা আশীর্বাদ হয়ে এসেছিল, বাট সব সময় সব দেশের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য না। আর এখানে আসে নাম্বার 4, গেট রিড অফ ইউর পলিটিক্যাল এনিমিস, অর্থাৎ রাজনৈতিক শত্রুদের খতম করো অথবা এমন কিছু তাদের অফার করো যেন তারা তোমারই পক্ষে চলে আসে। জিম্বাবুয়ের সাবেক লিডার মুগাবে এই রাজনৈতিক শত্রুদের খতম করার থিওরি থেকে তাদের কিনে নেওয়ার থিওরিতেই বেশি বিশ্বাস করতেন। তার আগে জিম্বাবুয়েতে পলিটিক্যাল অ্যাসাসিনেশন জিনিসটা খুবই পপুলার ছিল, বাট তার সময় দেখা যায় উল্টো তিনি তার অপোনেন্টকে আরো ভালো ভালো সেক্টরের দায়িত্ব দিচ্ছেন, আর এই দায়িত্ব পেয়ে তার শত্রুরাও এবার তাকে সমানে মানা শুরু করে। কিন্তু অন্যদিকে উগান্ডার ইদি আমিন বেছে নিয়েছিলেন মার্ডারের রূপ, আর 8 বছর শাসনকালে বলা হয় তিনি তার অপোজিশন যেতে পারে এমন 80,000 থেকে 3 লক্ষ মানুষকে কোনো না কোনোভাবে খুন করার হুকুম দিয়েছিলেন। আর এদের মধ্যে ক্যাবিনেট মিনিস্টার, জুডিশিয়াল ফিগার্স, ব্যাংকার্স, ইন্টেলেকচুয়ালস, জার্নালিস্ট, এমনকি তাদের সাবেক প্রাইম মিনিস্টারও ছিল। আর তার ক্ষমতায় থাকাকালে গড়ে দিনে 27 জন মানুষ খুন হতো। আর প্রফেসর মার্ক ভ্যানের মতে একজন সফল ডিক্টেটরের এই 2টা রুটেরই ব্যবহার করতে হয় অ্যাবসোলুট ক্ষমতায় যাওয়ার জন্য। দেন নাম্বার 5, ক্রিয়েট অ্যান্ড ডিফিট এ কমন এনিমি,
অর্থাৎ একটা কমন এনিমি বানাও আর তাকে ধ্বংস করো। এই কথাটা জোসেফ স্টালিনের ক্ষেত্রে বেশ খাটে। তিনি নাজি জার্মানিকে হারিয়ে নিজেকে একজন লেজেন্ডারি রুলার হিসেবে এস্টাবলিশ করেন সোভিয়েতদের কাছে। অর্থাৎ ওয়ার্ল্ড ওয়ার শুরুর দিকে তার সাথে নাজিদের যে সম্পর্ক কেমন ছিল এটা দেখলেই বুঝবেন এর মূল লাভটা আসলে কিভাবে স্টালিনের হয়েছে। আর বিংশ শতাব্দীর সব ডিক্টেটরদের মধ্যে 88%-এরও বেশি কোনো না কোনো যুদ্ধ বা কনফ্লিক্টে জড়িয়েছেন। এমনকি জাস্ট ডিক্টেটর না, এই ট্যাকটিক্সটা অনেক আনপপুলার ডেমোক্রেটিক লিডাররাও ইউজ করেছেন। ব্রিটিশ প্রাইম মিনিস্টার মার্গারেট থ্যাচার তার শাসনামলে আর্জেন্টিনার কাছ থেকে ফকল্যান্ড আইল্যান্ড উদ্ধার করেন, আর তারপরেই তার পপুলারিটি যেই লেভেলে বাড়ে সেটা আজকের দিনেও টের পাওয়া যায়। দেন নাম্বার 6, অ্যাকুমুলেট পাওয়ার বাই ম্যানিপুলেটিং দ্য হার্টস অ্যান্ড মাইন্ডস অফ ইউর সিটিজেন, অর্থাৎ সহজ কথায় ম্যানিপুলেশন। প্রফেসর মার্কের মতে যে কোনো অ্যাসপায়ারিং ডিক্টেটরের প্রথম কাজ হওয়া উচিত ইনফরমেশনের ফ্রি ফ্লো বন্ধ করা, কারণ এ থেকেই তার বিরুদ্ধে ক্রিটিসিজম কমবে। মিডিয়াকে একটা প্রোপাগান্ডা মেশিন বানানো হবে, যেমনটা হিটলার করেছিলেন। এমনকি বর্তমান সময়ের এক্সাম্পল হিসেবে এখানে মিয়ানমারের জান্তা সরকারের কথাও বলা হয়, যারা মিডিয়ার আউটলেট পুরোপুরি বন্ধ করে দিয়েছিলেন। এছাড়াও সাবেক ইতালিয়ান প্রাইম মিনিস্টার সিলভিও ইতালিয়ান মিডিয়ার অর্ধেকের বেশি সরাসরি মালিক ছিলেন, আর এ থেকেই তার পপুলারিটি সমানে বাড়তে থাকে। অর্থাৎ সাধারণ নাগরিকদের হার্ট আর মাইন্ড এই মিডিয়া থ্রুতেই ম্যানিপুলেশন হয়ে এসেছে এই লাস্ট সেঞ্চুরিতেই। আর এখানেই প্রফেসর মার্ক একটা সাজেশন দিয়েছেন, কেউ যদি ডিক্টেটর হতে চায় তাকে কন্ট্রোল দ্য মিডিয়া অর ইভেন বেটার ওন দ্য মিডিয়া। It's as simple as that. Number 7, create an ideology to justify an exalted position. অর্থাৎ আইডিওলজি, আদর্শ আর চেতনা গড়ে তুলো। ইতিহাসের অনেক লিডারই এমন বিভিন্ন আইডিওলজির সৃষ্টি নিজেরাই করেছেন নিজেদের সুবিধার জন্য। ইউএস এর হাওয়াইয়ের রাজ্যগুলোতে তাদের ট্রাইব প্রধানরা একই সাথে কিন্তু রাজনৈতিক নেতা ও ধর্মীয় পুরোহিত ছিলেন, যারা ভালো ফসলের জন্য বিভিন্ন দেবতার সাথে যোগাযোগ করেছেন বলে দাবি করতেন। আর এই কারণে প্রায়ই চিফ আজীবনের জন্য ক্ষমতা দখল করত, আর তারপর তার বংশধরদের কাছে কিন্তু ক্ষমতা যেত। এমনকি ইউরোপেরও বিভিন্ন রাজাদের মধ্যে এই ধারণা দেখা যায়, যারা মধ্যযুগে নিজেদের অনেক বড় কিছু দেখিয়ে জনগণের সাপোর্ট আদায় করত, আর তার মৃত্যুর পর তাদের বংশধরেরাই ক্ষমতায় থাকার জন্য তার সেই পূর্বপুরুষের গ্রেটনেস গুলো প্রচার করত। অর্থাৎ অনেক বড় বড় মূর্তি আর তাদের অনারে বড় বড় স্তম্ভ তৈরি করা হতো, আর এটা থেকেই তারা তাদের নিজেদের তৈরি একটা আইডিওলজির উপর বেস করেই নিজেদের ক্ষমতাটা কিন্তু টিকিয়ে রাখত। আর এই জিনিসগুলো মধ্যযুগের এক্সাম্পল দিলেও আমাদের আজকের দুনিয়াতেও যে এইভাবেই কাজ করা হয়, ইউ নো দ্যাট। কয়েকটা এক্সাম্পল দিই। নাম্বার 1, ইউএসএসআর, যেখানে ভ্লাদিমির লেনিনের আইডিওলজিকে গ্রেট দেখিয়ে স্টালিনের মতো লিডাররা ক্ষমতায় এসেছিল। আর এছাড়াও চায়নাতে আছে মাওইজম, অন্যদিকে উত্তর কোরিয়ায় কিম ইল সাংকে নিয়ে তৈরি আইডিওলজির উপর বেস করে কিভাবে কিম ফ্যামিলি এখনো রাজ করে যাচ্ছে তার গল্প তো আপনারা জানেনই। তো এই পয়েন্টগুলো ছিল হাউ সামওয়ান ক্যান বিকাম এ ডিক্টেটর সেটা নিয়ে। বাট চলেন এখন আরেকটু ডিপে ঢুকি। একজন ডিক্টেটরের মাথার ভেতরে গিয়ে চলে তার চিন্তা চেতনা আর বৈশিষ্ট্যের ভেতর। মডার্ন সাইকোলজিতে একটা জিনিস নিয়ে ডিবেট হয়, একজন ডিক্টেটর কি বাই বর্ন ডিক্টেটরের মতো বৈশিষ্ট্য নিয়ে জন্মায়, নাকি তার আশেপাশের পরিবেশ তাকে এভাবে গড়ে তোলে। প্রথমত ইন্ট্রোতে দুইটা ওয়ার্ড ইউজ করেছিলাম, নেচার আর নার্চার। সাইকোলজিস্টদের ভাষায় এই দুইটা জিনিস ডিফাইন করে কোনো মানুষ ডিক্টেটর হবে কিনা। প্রথমত নেচার, যেটা একটা বায়োলজিক্যাল ফ্যাক্টর। রিসার্চ দেখায় যে বেশ কিছু জেনেটিক এবং নিউরোলজিক্যাল ফ্যাক্টর ডিক্টেটরদের মধ্যে কমন ভাবে পাওয়া যায়, যার মধ্যে একটা হচ্ছে ওয়ারিয়র জিন, যার থেকে আসে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার। আর এইটা ছাড়াও মানুষের ব্রেন স্ট্রাকচারের উপর স্টাডি ইন্ডিকেট করে যে একজন মানুষের অরবিটাল কর্টেক্স আর অ্যামিগডালাতে যে কোনো ধরনের অ্যাবনর্মালিটি একজন মানুষের ডিসিশন মেকিং এর সময় লজিক্যাল থেকে ইমোশনাল রেসপন্সের পেছনেই বেশি যায়। আর ঠিক এই ধরনের জিনিসগুলোই একজন ডিক্টেটরের মধ্যে দেখা যায়। আর আরো ইন্টারেস্টিং জিনিস হচ্ছে একজন ডিক্টেটরের মধ্যে যেসব জিনের প্রভাব বেশি দেখা যায়, সেই একই জিন একজন সাইকোপ্যাথ এবং সিরিয়াল কিলারের মধ্যেও দেখা যায়। এন্ড আজকের দিনের অবস্থা দেখে ইউ ক্যান ডিনাই এই দুইটার মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স আছে। একজন ডিক্টেটরে বেড়ে ওঠাতে কোনো বড় ধরনের ট্রমা বা তার প্যারেন্টসদের নিয়ে খারাপ কোনো মেমোরি তার ডিক্টেটরশিপের একটা বড় ড্রাইভিং ফ্যাক্টর। সাইকো অ্যানালিস্ট অ্যালিস মিলারের এই জিনিসটাকে টার্ম দিয়েছেন পয়জনাস পেডাগোগিস। মিলার রিসার্চ বলে যে যারা শৈশবকালের ট্রমা অনুভব করে এবং মানসিক লালন পালনের অভাব অনুভব করে, তারা নিজেরাই একটা ম্যালাঅ্যাডাপটিভ কোপিং মেকানিজম তৈরি করতে পারে, যেমন প্যারানোয়া এবং নিড ফর কন্ট্রোল, যা কিন্তু অধিকাংশ ডিক্টেটরের বৈশিষ্ট্য। স্টালিন এবং হিটলার দুইজনের ক্ষেত্রেই তাদের চাইল্ডহুড এবং তাদের প্যারেন্টস নিয়ে বড়সড় ট্রমা ছিল। স্টালিনের বাবা একজন মাদকাসক্ত ছিল এবং প্রায়ই তাকে মারধর করত, আর অন্যদিকে তার মা ছিল একজন ফ্যাক্টরি ওয়ার্কার, যে স্টালিনের চাইল্ডহুডে বেশিরভাগ সময় অনুপস্থিত ছিল। আর এটা থেকেই তার মধ্যে চরম পর্যায়ে ইনসিকিউরিটিস এবং অন্যদের প্রতি অবিশ্বাস তৈরি হয়। আর এই জিনিসটায় তার ক্ষমতা থাকাকালে দেখা যায় বিভিন্ন অ্যাকশনে। আর এটা ছাড়াও কিন্তু পৃথিবীর বিভিন্ন ডিক্টেটরদের মধ্যে বেশ কিছু কমন পার্সোনালিটি ট্রেটস আছে। সেগুলো হচ্ছে প্যাথোলজিক্যাল লাইং, বিং ম্যানিপুলেটিভ অ্যান্ড কানিং, হ্যাভিং এ ল্যাক অফ রিমোর্স অর গিল্ট, ইমোশনালি শ্যালো, ল্যাক অফ এমপ্যাথি অ্যান্ড ক্যালাসনেস,
impulsiveness, irresponsible, hypersexual or asexual and charisma। অনেক কথাই তো বললাম, আচ্ছা চলেন তো এবার দেখি এই ডিক্টেটরদের শেষ পরিণতি আসলে কি ছিল। 1945 সালে বেনিতো মুসোলিনি ইতালি থেকে স্পেনে পালিয়ে যাওয়ার পথে কিছু সাধারণ মানুষের হাতে ধরা পড়েন। তারা তাকে আটক করে নিয়ে যায় আর গুলি করে হত্যা করে, আর তারপর তার লাশ নিয়ে যাওয়া হয় মিলানের পিয়াজ্জালে লোরেতোতে। এখানেই মুসোলিনি তার বিরোধীদের মৃত্যুদণ্ড দিতেন, আর সেখানেই তার লাশ উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়। আর অ্যাডলফ হিটলার সুইসাইড নিয়ে তো আপনারা জানেনই। অন্যদিকে রোমানিয়ার ডিক্টেটর নিকোলাই কাউসেচকুও পালিয়ে যাওয়ার পথে রাগে ফেটে পড়া সাধারণ জনগণের হাতে ধরা পড়েন। সেখান থেকে আর্মি তাকে গ্রেফতার করে নিয়ে যায়, আর ট্রায়াল শুরু হলে গণহত্যা ও করাপশনের দায়ে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। আর যদিও রোমানিয়ার নিয়ম অনুযায়ী এই মৃত্যুদণ্ড 10 দিন পর কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু তাকে একদম ইমিডিয়েটলি এক্সিকিউট করা হয়। সো দ্যাট ওয়াজ দ্য ভিডিও আসলে, আর খুব বেশি কিছু বলার নাই। সাবধানে থাকেন।